পাত্রপক্ষের সামনে বসে পাত্র হিসাবে নিজের কলেজের শিক্ষক অর্ণব চৌধুরীকে দেখে অবাক হয়ে গেল আরু। বিয়ে নিয়ে তার তেমন কোনো চিন্তাধারা ছিল না, কিন্তু মায়ের অসুস্থতার জন্য বাধ্য হয়ে বিয়ে করতে রাজি হয়ে যায়। সবেমাত্র ইন্টার দ্বিতীয় বর্ষের ছাত্রী সে, বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা ইয়াসিন হাসানের ছোট্ট একটি বিজনেস আছে। কিছুদিন আরুর মা মাহবুবা খানমের বুকে ব্যথা হয়। ডাক্তার জানায় ওনার হার্টের প্রবলেম হয়েছে, অপারেশন করাতে হবে। তবে অপারেশন করার পর তিনি বাঁচবেন কিনা তার নিশ্চয়তা ডাক্তার দিতে পারছেন না। তাই মাহবুবা খানম চান তার মেয়ের জামাই দেখে যেতে। আর সে কারণেই অল্প বয়সে সংসার নামক দায়িত্ব কাঁধে নিতে চলেছে আরুর হাসান। কয়েকদিন আগেই একজন ভদ্র মহিলা এসে তাকে ছেলের জন্য পছন্দ করে আংটি পরিয়ে গিয়েছেন। গত পরশু রাতে তিনি ফোন করে জানান তিনি আগামী শুক্রবারই ছেলে মেয়ের আক্ত করে রেখে যেতে চায় এবং আরুর এইচএসসি পরীক্ষা শেষ হলে তাকে ঘরে তুলে নিয়ে যাবেন বলে জানান। ভদ্র মহিলা মিসেস নার্গিস চৌধুরীর কথায় মত পোষণ করেন আরুর বাবা এবং ওনার কথা অনুযায়ী আজকে আরশি হাসান আরু ও অর্ণব চৌধুরীর আক্ত হওয়ার কথা। কিন্তু হাজবেন্ড হিসাবে নিজের কলেজের শিক্ষক অর্ণব চৌধুরীকে দেখবে সেটা আরও কল্পনাও করেনি। আর এমন একটি স্যারের সাথে তার বিয়ে হচ্ছে যার সাথে সে বিয়াদবি করেছিল। কি আর করার, সব তার নিজের দোষ। তাকে পাত্রের ছবি দেখতে বললে সে দেখেনি, বাবার ওপর ভরসা করে এখন তার এই পরিস্থিতি। কিন্তু অর্ণব চৌধুরী উনি চাইলে না করে দিতে পারতেন, নাকি আরুর ওপরে প্রতিশোধ নেওয়ার জন্যই বিয়েটা করছে? আল্লাহ, এমন হলে তো আরো মরে যাবে, এই ভেবেই সে কেঁদে দিবে এমন একটা অবস্থা। কিন্তু কিছুই করার নেই। একটু পর কাজী সাহেব আরুকে কবুল বলতে বলল, কিন্তু আরও চুপ করে রইল। আরুকে আরও কয়েকবার কবুল বলতে বললে সে চুপ করেই থাকলো। এক পর্যায়ে ইয়াসিন হাসান গম্ভীর গলায় বলল, কি হয়েছে, কবুল বল। বাবার কথায় আরও তাড়াতাড়ি করে কবুল বলে দিল এবং অর্ণবকে কবুল বলতে বললে সেও তাড়াতাড়ি কবুল বলে দিল। আখটা আরুদের বাসায় হয়েছে, আর ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া তেমন আর কেউই নেই। অতঃপর বিয়ে শেষ করে বর বউকে আলাদা রুমে কথা বলতে দেওয়া হলো। আরুর কিছু কাজিনরা তাদের দুজনকে কথা বলার জন্য আরুর রুমে পাঠালো। রুমে এসে অর্ণব ও আরু দুজনেই চুপ, কি বলবে ভেবে পাচ্ছে না তারা। এক পর্যায়ে অর্ণব বলল, আপনি আমাদের বিয়ের ব্যাপারে জানতেন? আরও আমতা আমতা করে বলল, বিয়ের ব্যাপারে জানলেও বর আপনি হবেন সেটা জানতাম না। অর্ণব দীর্ঘশ্বাস ছাড়ল, তারপর বলল, আমার ছবি দেখেননি বিয়ের আগে? আরও দুই পাশে মাথা নেড়ে না বলল। তারপর কৌতূহল বশত অর্ণবকে বলল, আপনি আমাদের বিয়ের ব্যাপারে জানতেন তাই না? আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্যই কি এমনটা করেছেন? আপনার উপর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা আমার নেই। আর হ্যাঁ, আমি জানতাম না পাত্রী আপনিই ছিলেন। আমার ছবি দেখেননি আপনি? না। আরও এই পর্যায়ে কেঁদে দিল, তারপর বলল, আপনি আমার জীবন শেষ করে দিয়েছেন, এখন আমার কি হবে? অর্ণব আরও এমন কান্নায় ভরকে গেল। সে একবার আরুর দিকে তাকালো, তারপর চোখ ফিরিয়ে নিয়ে বলল, কান্না সব কিছুর সমাধান না। আরও পুনরায় কাঁদতে কাঁদতে বলল, তো এর সমাধান কিসে? অর্ণব হালকা কেশে গলা পরিষ্কার করে নিল, তারপর নরম কণ্ঠে বলল, দেখুন, আপনি যদি আমার সাথে থাকতে না চান তো ডিভোর্স দিতে পারেন। আরও চমকে অর্ণবের দিকে তাকালো। কি বলল এই সব লোক? ডিভোর্স দিবে মানে? বিয়ে কি ছেলে খেলা মনে হয় নাকি? যদিও ছেলেদের জন্য সমস্যা নেই, তারা আরেকটি বউ পেয়ে যাবে। মেয়েদেরই যত সব সমস্যা। আশেপাশের মানুষ সবসময় মেয়েদেরকে নিয়ে খারাপ মন্তব্য করবে। আরও ভাবনায় চলে গেল। অর্ণব চেয়ে রইল উত্তরের আশায়। এক পর্যায়ে আরুর কাছ থেকে কোনো উত্তর না পেয়েই অর্ণব বলল, কি হয়েছে আপনার, কিছু তো বলুন। আরও ভাবনা থেকে বের হয়ে সাহস নিয়েই বলল, বিয়ে কি আপনার কাছে ছেলে খেলা মনে হয় যে যখন চান তখন ডিভোর্স দিবেন? মোটেও না। এখন কি করবেন তো? মানিয়ে নিতে হবে আর কি। আপনি পারবেন মিস, ও সরি মিসেস। মিসেস ডাক্তার শুনে আরুর অদ্ভুত লাগলো। আহা, এত মেয়েটা মিস ছিল আর এখন বিয়াত্তা হয়ে গেল।
আর এত এত ক্রাশগুলোর কি হবে ভাবতেই কষ্ট লাগলো তার। তারপরেও নিজেকে সামলে বলল, আমি চেষ্টা করব। আর ওর কথায় অর্ণব হয়তো হালকা হাসলো। তারপর বলল, আচ্ছা তাহলে আজ আসি। আরও বিছানা থেকে উঠে দাঁড়ালো, তারপর বলল, জি। অর্ণব দরজার দিকে পা বাড়ালো। রুম থেকে বের হওয়ার আগেই জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকা স্ত্রীকে একবার দেখে নিল, তারপর চলে গেল। অর্ণবরা গিয়েছে, 1 ঘন্টা হয়েছে। আরও চুপচাপ নিজের ঘরে বসে দাঁত দিয়ে নখ কাটছে। এটা একটা তার বদ অভ্যাস বলতে হবে। সে নীরবে বসে থাকলে দাঁত দিয়ে নখ কাটে। এক পর্যায়ে আরও নখ কাটা শেষ হয়ে গেল। আর আরও নিজের জীবনের কথা ভাবতে বেশ আপসেট। কি থেকে কি হয়ে গেল তার জীবনে। বিয়ে হলো তার টিচারের সাথে, তাও সেটা আবার আনরোম্যান্টিক। এতগুলো বছর বই পড়ে গল্পে পড়েছিল হাজবেন্ড কত রোম্যান্টিক হয়, কিন্তু তার বেলায় হলো বিপরীত। আনরোম্যান্টিক খাটাস একটার সাথে তার বিয়ে হলো। এইগুলো ভেবেই তার চোখে জল চলে এলো। আসলে গল্প এবং বাস্তবতা অনেক বিপরীত। আরও উঠে ড্রয়ার থেকে এক বাক্স টিস্যু বের করলো। এখন তার আর কিছুই করার নেই কান্না করা ছাড়া। আরও কান্না করতে করতে একটা টিস্যু হাতে নিল। এরই মধ্যে আরুর বেস্ট ফ্রেন্ড ফিয়া কল দিল। আরও অভিমানে প্রথমে রিসিভ করলো না, কারণ ফিহাকে আজকে আসতে বলেছিল সে, কিন্তু ফিহা আসে নাই। তাই ফিয়া আবারও ভিডিও কল দিল। এবার আরও রিসিভ করলো, তবে ক্যামেরার সামনে গেল না। এ দেখে ফিহা বলল, কি রে নতুন বউ, ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিস? আরও ফিহার কথা শুনে ক্যামেরার সামনে গেল। ফিহা দেখল আরও কান্না করে নাক মুখ লাল করে ফেলেছে। ফিহা আরুর অগোচরে মৃদু হাসলো, কারণ সে জানতো আরও এইভাবেই কান্না করবে। ফিয়া আদরি গলায় বলল, কি হয়েছে আমার আরু পরি? কেঁদেছে মনে হচ্ছে। আরও আহ্লাদে ফুপিয়ে কেঁদে উঠল আর বলল, দোস্ত আমার সব শেষ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আরও কাঁদতে কাঁদতে টিস্যু দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, জানিস আমার বিয়ে কার সাথে হয়েছে? কার সাথে রে? আরও নাক মুখ কুচকে বলল, আমাদের কলেজের শিক্ষক অর্ণব চৌধুরী, মানে আনরোমান্টিক খাটাসটার সাথে। বলেই আবারও টিস্যু দিয়ে মুখ মুছতে লাগলো আরও। ফিয়া পাশে তাকিয়ে ঠোঁট টিপে হেসে বলল, তোকে কে বলেছে স্যার আনরোম্যান্টিক? দেখেই তো বোঝা যায়। শোন, ছেলেরা বইয়ের জন্য সবসময় রোম্যান্টিক থাকে। বলেই ফিয়া পাশে তাকালো। পাশে কেউ রক্ত চক্ষু নিয়ে তার দিকেই তাকিয়ে আছে। তবে ফিয়া এই মুহূর্তে বিশেষ পাত্তা দিল না। অন্য সময় হলে ভয়ে কাঁপত। ফিহা পুনরায় ফোনের স্ক্রিনে তাকিয়ে আরুকে বলল, আরে দোস্ত চিন্তা করিস না, কিচ্ছু হবে না। আরও নাক মুখ কুচকে বলল, আরে আমার টেনশন সেই দিন শপিং মলে যা করেছি সেই জন্য। আমার বয়েই গেছে ওই খাটাসটার সাথে রোম্যান্স করার। বলে টিস্যু বক্স থেকে টিস্যু নিতে গিয়ে দেখলো টিস্যু নেই, বাক্স খালি। আরও পুনরায় কেঁদে দিল। আজ সারাদিনই খারাপ গেল তার। আরও কাঁদতে কাঁদতে ফিয়াকে বলল, দোস্ত টিস্যু শেষ। ফিয়া ঠোঁট টিপে হেসে বলল, টিস্যু শেষ? আচ্ছা এখন কান্না বাদ দে, আর কিছু গান শোন। আগামীকাল আমি তোকে এক বাক্স টিস্যু কিনে দিব। আরও ঠোঁট উল্টে বলল, সত্যি দিবি তো? দিব। বলে কলটা কেটে পাশে তাকালো ফিয়া। পাশেই আরুর আনরোম্যান্টিক খাটাস অর্থাৎ অর্ণব বসে আছে। ফিয়া অর্ণবের মামাতো বোন। আর আরুর কথা মিসেস নার্গিস চৌধুরীকে ফিয়াই বলেছে। তবে এত কিছু অর্ণব জানতো না, সে মাত্রই শুনল। আর আরুরও এই ব্যাপারটা জানতো না। জানলে হয়তো বিয়েটা করতো না সে। এতক্ষণ ফিয়া জোর করে বসিয়ে রেখেছিল অর্ণবকে আরও কি করছে তা দেখানোর জন্য। কিন্তু সব দেখে অর্ণবের খারাপ লাগলো। সে আফসোসের স্বরে বলল, আমাদের বিয়েটা না হওয়াই উচিত ছিল, তাই না? ফিয়া মৃদু হেসে বলল, আরে ব্রো চিল, সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে আরও ফিহার সাথে কথা বলার পর আরেক দফা কাঁদলো। তারপর ভাবতে লাগলো অর্ণবের সাথে প্রথম দেখা। সেদিন আরও কলেজ থেকে যাওয়ার সময় শপিং মলে গেল। 2 দিন পর তার মায়ের জন্মদিন ছিল। আরও মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করলো। তখনই দোকানদার বলল, ম্যাম এটা একজন পছন্দ করে গিয়েছেন, একটু পর এসে উনি নিয়ে যাবেন, এইটা দেওয়া যাবে না। আরও বিরক্ত হয়ে বলল, ওনাকে বলবেন আরেকটি নিয়ে যেতে, এইটা আমাকে দিয়ে দিন।
না ম্যাম, এটা দেওয়া যাবে না। আরও বুঝলো না, জোরপূর্বক শাড়িটা নেওয়ার চেষ্টা করলো। ঠিক তখনই পুরুষালী কণ্ঠে কেউ বলে উঠল, মিস, এইটা আমি পছন্দ করেছি আমার মায়ের জন্য, আর আমি অর্ধেক পেমেন্ট করেও দিয়েছি। আরও তাকালো পেছনে, শ্যামবর্ণের একজন সুদর্শন পুরুষ দাঁড়িয়ে আছে। প্রথম দফায় সে ক্রাশ খেলেও বিশেষ পাত্তা দিল না সে। অর্ণবের দিকে ফিরে বলল আরু, আগামী পরশু আমার মায়ের জন্মদিন, আপনি এটা আমাকে দিয়ে দিন। এটা সম্ভব না মিস, আগামীকাল আমার মায়ের জন্মদিন, এটা আমার লাগবে। না, আমাকে দিতেই হবে। সরি, পারবো না। অতঃপর দুজনে এক প্রকার ঝগড়া হলো সেদিন। শাড়িটা অবশেষে ছেলেটাই পেল, কিন্তু কে জানতো ছেলেটাই অর্ণব চৌধুরী। যেদিন অর্ণব আরুর কলেজের শিক্ষক হয়ে এসেছিল, সেই দিন আরু অনেক ভয়ে ভয়ে ছিল। তাকে যদি কিছু বলে অর্ণব, সেই কথাটা আরুর ফিয়াকেও বলেছিল। কিছু সময়ের ব্যবধানে এখন সেই অর্ণবই তার স্বামী। অর্ণব তার স্বামী, এইটা মনে পড়তেই পুনরায় কান্না করা শুরু করলো আরু। সময় নিজ গতিতে চলতে লাগলো। আরুর বিয়ে হয়েছে 3 দিন হলো। বিয়ের পর আজ প্রথম সে কলেজে যাচ্ছে। মনের ভিতর কেমন যেন লজ্জা কাজ করছে, কারণ সে জানে তার বিয়ের সম্পর্কে যারা জানবে তারাই তাকে এইটা ওইটা বলে দিবে। এইসব ভাবতে ভাবতেই আরু কলেজে আসলো। গেটে দেখা হলো ফিয়ার সাথে। সে তার জন্যই দাঁড়িয়ে আছে। আরু গিয়ে ফিয়াকে জড়িয়ে ধরলো। ফিয়া হেসে বলল, আমাকে না, জিজুকে গিয়ে জড়িয়ে ধরো। আরো মুখ কালো করে বলল, ওই খাটাস লোকটাকে কে জড়িয়ে ধরে রে, ফালতু। আচ্ছা, ওনাকে দেখেছিস? উনিটা আবার কে? কেন অর্ণব স্যার? নাম নিচ্ছিস না কেন? স্বামী বলে? দাদু নাম দিতে বারণ করেছে। ফিয়ার সামনে তাকিয়ে বলল, দোস্ত দেখ, তোর আশিকি আসছে। আরো সামনে তাকিয়ে দেখলো অর্ণব আসছে। সে মুখ বাঁকিয়ে ফিহাকে সহ টেনে ক্লাসরুমে চলে গেল। ক্লাস শেষ করে আরু ও ফিহা ক্লাস থেকে বের হয়ে আসলো। কলেজের গেটের সামনে দাঁড়ালো দুজন। ঠিক তখনই অর্ণব একটা গাড়ি দিয়ে গেটে বের করলো। এইটা দেখে ফিহা আরুকে মৃদু ধাক্কা দিয়ে বলল, কিরে দোস্ত, তোর দিকে তাকালো না? তাকিয়ে কি লাভ বল? আচ্ছা, ওইসব বাদ দে, বল জিজুর সাথে কথা হয়েছে তোর? আরো দীর্ঘশ্বাস ফেলে বলো, বিয়ের দিনই কথা হয়েছে, আর কোনো কথা হয়নি। কি কি কর সারামি, তোর জামাইয়ের সাথে তোর কথা হয়নি? জানিসই তো আমার বিয়েটা নিয়ে আমি খুশি না, তবে আমি মেনে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু উনি না চাইলে তখন আমার আর কিছুই করার নেই। শেষের কথাটা আরো একটু আহত কণ্ঠেই বলল। এসব শুনেই ফিয়া অর্ণবকে মনে মনে শখানেক গালি দিল। তারপর আরুকে বলল, দোস্ত শোন, বিয়ে শব্দটার মধ্যে সত্যি কিছু তো আছেই, যাতে একজন একেবারে অপরিচিত একটা মানুষের জন্য হঠাৎ করেই মায়া, যত্ন, চিন্তা চলে আসে। ধীরে ধীরে আরো অনেক অনেক অনুভূতি মনে আসে, শুধু ওই একজন মানুষকে ঘিরেই। ওনার মনে আমার জন্য কোনো অনুভূতি নেই রে। হয়েছে, আছে হয়তো, প্রকাশ করছে না। বাদ দে সব, এখন চল তো। বলেই দুজন যার যার বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু ফিয়া এখন আর নিজের বাড়িতে যাবে না, আগে অর্ণবদের বাসায় যাবে। ফিয়া আর অর্ণবদের বাড়িতে একদম কাছাকাছি। অর্ণবদের বাসার ছাদ থেকে ফিয়াদের বাসায় যাওয়া যায়। ফিয়া এসে সর্বপ্রথম অর্ণবদের বাসায় ঢুকলো। বাসায় ঢুকে ভাইয়া ভাইয়া করে অর্ণবকে ডাকলো। ফিয়ার কণ্ঠ শুনে অর্ণব রুম থেকে বের হয়ে নিচে নেমে আসলো এবং বলল, কিরে, এইভাবে ষাঁড়ের মতো চিল্লাচিল্লি করছিস কেন? ফিহা রেগে গিয়ে বলল, তুই বিয়ে করেছিস কেন রে ভাই? সবাই যেই কারণে করে। অর্ণবের স্বাভাবিক জবাব শুনে ফিহা আরো বেশি রেগে গিয়ে বলল, শোনো, আমি জানি তোমাদের বিয়েটা কিভাবে হয়েছে, কিন্তু আরও তোমার স্টুডেন্ট হলেও তার আগেও ও তোমার বউ। তুমি কেন এখনো ওর কোনো খোঁজ খবর নাও না? অর্ণব বুকে হাত গুজে বলল, আরশি তোকে এটা বলেছে? আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার সাথে কথা হয়েছে কিনা। ও বলল বিয়ের দিন, এরপর থেকে আর কোনো কথা হয়নি তোমার সাথে। আচ্ছা। ফিয়া অর্ণবের দিকে তাকিয়ে পুনরায় বলল, জানো ভাইয়া, ও যখন আমাকে এই কথাগুলো বলছিল তখন ওর চোখে আমি একটা অসহায়ত্ব দেখেছি।
জানো ভাইয়া, একটা সম্পর্কে মেয়েরা সবচেয়ে বেশি দুর্বলতা থাকে। তুমি এত শিক্ষিত মানুষ হয়েও কিভাবে নিজের স্ত্রীকে অবহেলা করছো আমি আসলে বুঝতে পারছি না। যাই হোক, আমি এখন বাসা যাচ্ছি। ফুপু বলছিল ফুপু আজকে আমড়ার আচার বানাবে। ফুপুকে বলিও আচার বেশি করে বানাতে, তোমার বউ আচার খেতে পছন্দ করে। বলেই ফিহা চলে গেল। আর সোফায় বসে অর্ণব ফিয়ার কথা বলগুলো ভাবতে লাগলো। আসলেই ফিয়া ঠিকই বলেছে, তার বইয়ের প্রতি অবহেলা করা উচিত হয়নি। সে ভেবে নিল আরুকে সে একটা ফোন করবে। কলেজ থেকে বাসায় ফিরে গোসল করে ঘন চুল মুছছে আরু। ঠিক এই সময় তার মুঠো ফোনটা বেশ শব্দ করেই বেজে উঠল। আরু ফোনটা হাতে নিল। অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছে। আরু কিছুক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে থাকলো। পরবর্তীতে আবারও কি যেন ভেবে রিসিভ করলো। রিসিভ করে ফোনটা কানের কাছে নিয়ে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। অপর পাশ থেকে পুরুষালী গলায় কেউ বলল, ওয়ালাইকুম আসসালাম। কণ্ঠস্বর শুনেই আরও বুঝে ফেলল লোকটি কে। আরুর বুক কাঁপতে লাগলো, সাথে হাত পা তো কাঁপছেই। ঠিক তখনই অর্ণব বলল, কেমন আছেন আরশি? সচরাচর আরশি নামে তাকে কেউ ডাকে না। আজ জীবনে প্রথম স্বামী নামক পুরুষটা আজকে ডাকলো এই নামে। বিষয়টি ভালো লাগলো তার। আরও বলল, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? আমিও ভালো আছি। খেয়েছো? না, মাত্রই গোসল করে আসলাম। আপনি খেয়েছেন? না। আচ্ছা, এখন যাও খেয়ে আসো। বলেই অর্ণব ফোনটা কেটে দিল। এদিকে আরও অর্ণবের সাথে কথা বলার সময় তার কথা আটকে যাচ্ছে। কেন জানি সে কথা বলতে পারছে না। সন্ধ্যায় মাহবুবা খানম কিচেনে নাস্তা তৈরি করছেন অর্ণবের জন্য। অর্ণবের মা ফোন করে জানিয়েছেন অর্ণব আসবে আজকে, তাই মেয়ের জামাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে অর্ণবের আসার কথা আরও জানে না। মাহবুবা খানম ভেবেছে আরও জানে ব্যাপারটা। মাহবুবা খানম নাস্তা বানাতে ব্যস্ত। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। মাহবুবা খানম বললেন অর্ণব এসেছে। তিনি শাড়ির আঁচল ঠিক করে নিল। সদর দরজা খুলে দিলেন তিনি। অর্ণবের সাথে কৌশল বিনিময় করে অর্ণবকে সোফায় বসতে বলল এবং তিনি কিছু নাস্তা দিল অর্ণবকে। অর্ণব নাস্তা করছে, তবে তার চোখ সবসময় একজনকেই খুঁজছে। মাহবুবা খানম ব্যাপারটা বুঝলেন। তিনি মুচকি হেসে বলেন, আরও রুমেই আছে, গিয়ে দেখা করে আসো বাবা। অর্ণব উঠে দাঁড়ালো। একটা ডিব্বা মাহবুব খানমের দিকে এগিয়ে দিল। তারপর বলল, আন্টি, এইখানে আম্মু আরুর জন্য আমড়ার আচার আর আমের আচার পাঠিয়েছে। মাহবুবা খানম জিনিসগুলো নিল। অর্ণব আরুর রুমের দিকে পা বাড়ালো। আরুর রুমের সামনে এসেই অর্ণব দরজায় টোকা দিল। আরু তখন বসে বসে চিপস খাচ্ছে। আরু তার মা ভেবে দেখেই বলল, আসো। অর্ণব অনুমতি পাওয়ার পর আরুর রুমে ঢুকলো। অর্ণবকে দেখে আরু থমথমে খেয়ে বলল, আপনি এইখানে? অর্ণব আরুর দিকে তাকালো। আরুর পরনে একটা গেঞ্জি ও প্লাজো। ওড়নাটা ড্রেসিং টেবিলের ওপরে অযত্নে পড়ে আছে। অতিরিক্ত গরমের কারণে হয়তো মেয়েটা এমন পোশাক পরেছে। কিন্তু অর্ণবের দৃষ্টি বরাবরই নিষিদ্ধ জায়গায় যাচ্ছে। এই প্রথম এমন হচ্ছে। কখনো কোনো মেয়ের দিকে সে এই নজরে তাকায়নি। তবে আজ বারবার নিষিদ্ধ জায়গায় যাচ্ছে। আর যাবেই বা না কেন? সামনে বসে থাকা নারীটি তার বউ, তার জন্য হালাল। অর্ণব দৃষ্টি সরিয়ে আরুর ওড়নাটা ড্রেসিং টেবিলের ওপর থেকে নিয়ে আরুর দিকে ছুঁড়ে ফেলে বলল, কেন আসতে পারি না? আরু ফট করে ওড়নাটা গায়ে ভালোভাবে জড়িয়ে নিয়ে বলল, এই বাড়ির মেয়ে যেহেতু বিয়ে করেছেন, অবশ্যই আসতে পারবেন। তো পড়াশোনার কি খবর আপনার? কিছুদিন পর ধারাবাহিক পরীক্ষা শুরু হবে আপনার। জি আলহামদুলিল্লাহ, বরাবরের মতোই ভালো। দেখা যাক। আপনি একটু বসুন, আমি আসছি। বলেই আরও আলমারির থেকে একটা কালো থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। একজন পুরুষের সামনে এইভাবে গেঞ্জি আর প্লাজো পরে থাকা যায় নাকি? যদিও অর্ণব তারই স্বামী, তারপরেও তাদের সম্পর্কটা এতটাও গভীর নয়। যখন অর্ণব আরুকে ওড়নাটা ছুঁড়ে মেরেছিল, তখন আরুর কি পরিমাণ লজ্জা লেগেছে সেটা সে বলে বোঝাতে পারবে না। তারপরেও অর্ণবের সামনে স্বাভাবিক থেকেছে সে। অবশেষে আরু ড্রেস চেঞ্জ করে বের হলো। সাথে সাথেই অর্ণব তাকালো তার দিকে।
কালো রঙে মেয়েটাকে কি দারুণ মানিয়েছে। অবশ্য সব ড্রেসেই মেয়েটাকে দারুণ লাগে। ব্যাপারটা বিয়ের পর অনেকবার খেয়াল করেছে সে, তবে তার মনে হলো কালো রঙে মেয়েটাকে একটু বেশি সুন্দর লাগছে। আর বেশি কিছু ভাবলো না অর্ণব। সে আরুকে বলল, আরুষি, আম্মু আপনার জন্য আমড়ার আর আমের আচার পাঠিয়েছে, আমি আন্টিকে দিয়েছি। আরও খুশিতে আত্মহারা বলল, সত্যি? হুম। আরও আর দেরি করলো না, দৌড়ে মায়ের কাছ থেকে আচার নিতে গেল। কিন্তু সিঁড়ি বেয়ে নামার সময় পা মচকে পড়ে গেল। ব্যথায় আম্মু বলে চিৎকার করে উঠল। সাথে সাথেই মাহবুবা খানম দৌড়ে আসলেন। মেয়েকে এইভাবে সিঁড়ির মধ্যে পা চেপে বসে থাকতে দেখে আঁতকে উঠলেন তিনি। আরুর চিৎকারে অর্ণব রুম থেকে বেরিয়ে আসলো। এসেই দেখলো আরু সিঁড়িতে পা চেপে বসে আছে। বুদ্ধিমান ছেলেটা বুঝতে পারলো ব্যাপারটা কি। সে এগিয়ে আসলো, আরুকে টেনে তুলতে চাইলো, কিন্তু শাশুড়ির সামনে ইতস্ত বোধ করলো। মাহবুবা খানম তখন আরুকে টেনে তুলতে সক্ষম হলেন, তবে আরু পায়ের ব্যথার চোটে আবারও বসে গেল। সে কাঁদো কাঁদো গলায় বলল, দাঁড়াতে পারছি না আম্মু। তুই রুম থেকে বের হয়েছিস কেন? আচারের জন্য। আমাকে বললেই পারতি। আরু অসহায় চোখে মায়ের দিকে তাকালো। মাহবুবা খানম আরুর থেকে চোখটা সরিয়ে নিয়ে ধীর কণ্ঠে অর্ণবের উদ্দেশ্যে বলল, আমি চুলায় তরকারি বসিয়ে এসেছি বাবা, তুমি একটু ওকে রুমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আর কয়েকটা থাপ্পড় দিবা এইভাবে বেপরোয়া চলাফেরার জন্য। বলেই তিনি কিচেন রুমে চলে গেলেন। এদিকে আরও ঠোঁট ফুলিয়ে বলল, লাগবে না কারো সাহায্য, আমি নিজে নিজেই উঠতে পারবো। বলেই জিদ ধরে ফট করে উঠে দাঁড়ালো, কিন্তু আগের মতোই পড়ে যেতে নিলে অর্ণব ধরে ফেলল এবং বলল, জেদ দেখিয়ে লাভ নেই, কারো সাহায্য ছাড়া রুমে যেতে পারবে না। তো কি করব? আমি তো পা বাড়াতেই পারছি না। অর্ণব আরুর অবস্থা দেখে বুঝলো মেয়েটাকে কোলে তুলে নিয়ে যেতে হবে, না হয় মেয়েটাকে এখানেই বসে থাকতে হবে। অর্ণব আরুর দিকে আর চোখে তাকিয়ে বলল, কোলে নিতে হবে আর কি। বলেই ফট করেই আরুকে কোলে তুলে নিল। পড়ে যাওয়ার ভয়ে আরুর চোখটা বন্ধ করে অর্ণবের গলা জড়িয়ে ধরল। অর্ণব আরুর দিকে তাকিয়ে মুচকি হাসলো। আরুকে যখন রুমে এনে যখন শুইয়ে দিল, তখন চোখ খুলল মেয়েটা। তবে এখনো সে অর্ণবের গলা ছাড়েনি। অর্ণব বলল, ছাড়তে ইচ্ছে হয় না নাকি? সাথে সাথেই আরু অর্ণবের গলাটা ছেড়ে দিল। লজ্জায় মেয়েটা মুখ লাল হয়ে আছে। মেয়েটার লজ্জা রাঙা মুখটা দেখতে কিউট লাগছে অর্ণবের কাছে। অর্ণব মেয়েটার পায়ের দিকে তাকালো, পাটা বেশ ফুলে আছে। অর্ণব আরুর পা ভালোভাবে দেখে পায়ে হাত বাড়াতেই আরু ফট করেই পাটা সরিয়ে নিল আর বলল, পায়ে হাত দিচ্ছেন কেন? অর্ণব আরুর দিকে না তাকিয়ে বলল, দেখার জন্য। আর কি, পায়ে কি হয়েছে আপনার? দেখা লাগবে না, ব্যথার ঔষধ খেলেই ঠিক হয়ে যাবে। অর্ণব আরুর কথা বিশেষ পাত্তা দিল না। সে হাত বাড়িয়ে আরুর পা স্পর্শ করতেই আরু ব্যথায় কোকিয়ে উঠল। চোখ দিয়ে পানি বের হলো তার। অর্ণব আর দেরি করলো না, পুনরায় আরুকে কোলে নিয়ে মাহবুবা খানমকে বলে বেরিয়ে গেল হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালের ডাক্তার আরুর পায়ের এক্স-রে করলো। এক্স-রে রিপোর্টটা দেখে বলল, আরুর পায়ের রগে সমস্যা হয়েছে, তাই প্লাস্টার করা লাগবে। 2 সপ্তাহ বাসা থেকে বের হতে পারবে না। ব্যাস, এতেই আরুর কান্না শুরু হয়ে গেল। তার কথা, সে কিছুতেই এই 2 সপ্তাহ বাসায় বসে থাকতে পারবে না। আর সামনে তার এক্সাম এগিয়ে আসছে। অর্ণব ডাক্তারকে বলল আরুর পাটা প্লাস্টার করিয়ে দিতে, কিন্তু আরও বেচারি কান্না করছে। অর্ণবের বিরুদ্ধে কিছু বলতেও পারছে না সে। অর্ণব আরুর অবস্থা দেখে আরুর চোখের পানি মুছিয়ে দিল। বেশ শীতল কণ্ঠে বলল, চিন্তা করবেন না, আমি আছি না। এক্সামের প্রিপারেশন আপনি বাসা থেকে নেবেন, আমি হেল্প করব। অর্ণবের কথায় ভরসা পেয়ে আরু আর বেশি কিছু বলল না। অবশেষে আরুর পা প্লাস্টার করিয়ে অর্ণব আরুকে নিয়ে বাসায় প্রবেশ করলো। মাহবুবা খানম মেয়ের অবস্থা দেখে অর্ণবকে বলল, ডিনার করে নাও বাবা, আর আজকে তুমি আমাদের বাসায় থেকো। আরুর বাবা তো বাসায় নেই, উনি ওনার বোনের বাসায় গিয়েছে। অর্ণব পড়ল মহা বিপদে। এদিকে আরু অন্যদিকে তার লজ্জা লাগছে থাকতে, তার উপর শাশুড়ির কথা ফেলতেও পারছে না। আবার আরুর অবস্থাও তেমন ভালো না, তাকে দেখাশোনা করা প্রয়োজন। আর আরু তার বউ, আরুর প্রতি তার দায়িত্ব আছে।
সে ভেবে বলল, আচ্ছা। অতঃপর অর্ণব খাওয়া দাওয়া করে আরুকে কোলে নিয়ে রুমে গেল। মাহবুবা খানম মেয়েকে খাইয়ে দিয়েছেন। রুমে এনে পুনরায় আরুকে বিছানায় শুইয়ে দিল। অর্ণব বলল, ওয়াশরুমে যাবেন? না। আর শোনেন, আমাকে আপনি আপনি করে বলবেন না। নিজেকে মুরব্বি মুরব্বি লাগে। আমি তো সব স্টুডেন্টকেই আপনি করে বলি। আরও অর্ণবের মুখোমুখি বসে বলো, আমি আপনার স্টুডেন্ট? অর্ণব ইতস্ত বোধ করতে করতে বলো, না মানে আমি চেয়েছিলাম তুমি করে বলতে, কিন্তু ব্যাপারটা আপনি কিভাবে নিবেন তাই আর বলিনি। আবারও? আচ্ছা যাও, তুমি করেই বললাম। আরও মুচকি হাসলো। কাঁথা গায়ে দিয়ে খুব সাবধানে শুয়ে পড়ল। অর্ণব বলল, আমার রুমে কোনো সোফা নেই, সো আমার পাশেই শুতে হবে, তবে মাঝখানে পাশ বালিশ দিয়েন। অতঃপর অর্ণব উপায় না পেয়ে আরুর পাশের মাঝখানে পাশ বালিশ দিয়েই শুয়ে পড়ল। সকালে আরুর আগেই অর্ণবের ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে দেখে আরু তাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মাঝখানে পাশ বালিশ থাকলেও পাশ বালিশটা নিচে নেমে গিয়েছে। আরু এক হাতে পাশ বালিশ সহ অর্ণবকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর আরুর মাথা অর্ণবের বুকের ভেতরে। সকাল সকাল এমন দৃশ্য দেখে অর্ণব হালকা হাসল। সে হাত বাড়িয়ে আরুকে সরিয়ে দিতে গেলে পুনরায় হাতটা নামিয়ে ফেলল। থাকুক মেয়েটা ওইখানে, কিছুদিন পর এমনিতেই মেয়েটার স্থান সেখানেই হবে। অর্ণব চোখটা বন্ধ করে ফেলল। অপেক্ষা করলো আরু ঘুম থেকে ওঠার, কারণ সে দেখতে চায় আরু নিজেকে এই অবস্থায় দেখে কি করে। অর্ণব আরো কিছুক্ষণ অপেক্ষা করলো। আরুর ঘুম ভাঙল। সে নিজেকে অর্ণবের বুকে দেখে তড়িঘড়ি করে সরে আসলো, আর বিড়বিড় করে বলল, এই জন্যই আমি কারোর সাথে থাকতে চাই না। ঘুমের মধ্যে এত নড়াচড়া করি যে এখন ওনার বুকে চলে গিয়েছি। উফ, ভাগ্য ভালো উনি ওঠেননি ঘুম থেকে। আরও বিড়বিড় করে বললেও অর্ণব সব শুনল। কিছুক্ষণ পর নড়ে চড়ে ঘুম থেকে উঠল। আর মোড়া ভেঙে উঠে বসে আরুকে বলল, গুড মর্নিং। কখন উঠেছ? একটু আগেই, আপনার জন্যই বসে আছি। গিয়ে রুমের দরজা খুলুন আর আমাকে ওয়াশরুমে নিয়ে যান। অর্ণব উঠে রুমের দরজাটা খুলে দিল। তারপর আরুকে কোলে নিয়ে ওয়াশরুমে গেল। আরুর ফ্রেশ হওয়া শেষ হতেই পুনরায় আরুকে কোলে নিয়ে বিছানায় বসিয়ে দিল। তারপর নিজে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। অর্ণব ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখল মাহবুবা খানম আরুকে নাস্তা খাওয়াচ্ছে। অর্ণবকে দেখে তিনি বলেন, বাবা, তোমার জন্য রুমে নিয়ে এসেছি আমি নাস্তা। এই বলে তিনি নিচে চলে গেলেন। আর মাহবুবা খানম বের হতেই রুমে ঢুকলো আশা খাতুন, মানে আরুর দাদু। অর্ণব ওনাকে সালাম দিল, তিনিও সালামের উত্তর দিল এবং আরুর পাশে গিয়ে বসে বলল, আমি তোর বাবার সাথে তোর পুপুদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু তুই পা ভেঙে বসে আসোস। আমার আবারও চলে আসতে হইল মেয়ে। তো কিভাবে পড়ে গিয়েছিলি? আরও বলল না কিছুই। যদি বলে আচার এর জন্য পড়ে গিয়েছে তাহলে তাকে অনেক বকা শুনতে হবে। আরুর নীরবতা দেখে আশা খাতুন অর্ণবকে বলল, তুমি বলো শেহজাদ, ও কিভাবে পড়ে গিয়েছে? আসলে দাদু, ও দৌড়ে আচার নিতে গিয়েই পড়ে গিয়েছে। আশা খাতুন এবার আরুকে বকা দিতে লাগলো, আর আরু রাগী চোখে তার দিকে তাকালো। হয়তো সত্যিটা বলে দেওয়ার কারণেই এমন করছে। আশা খাতুনকে অর্ণবের ভালো লাগে। উনি প্রথম থেকেই অর্ণবকে শেহজাদা বলে ডাকে। ভাল লাগে ব্যাপারটা। মাত্র নাস্তা শেষ করে বসেছে অর্ণব, সাথে সাথে ফিয়া হেসে হাজির। ফিয়াকে এত সকাল সকাল এইখানে দেখে অবাক হলো অর্ণব, কিন্তু ফিহা অর্ণবের দিকে না তাকিয়েই আরুর কাছে গিয়ে বলল, দোস্ত, ভাইয়া থাকতে কিভাবে পড়ে গেলি তুই? অর্ণব চোখ তুলে আরুর দিকে তাকালো, তারপর ফিহার দিকে তাকিয়ে বলল, তো আমি কি করব? আজব, তুমি কি করবো মানে? তুমি ওকে ধরবা না? আমি ওর সাথে ছিলাম না। আরও অবাক হয়ে তাদের কথা শুনছে। ফিয়া স্যারের সাথে তুমি তুমি করে বলছে। বিশ্বাস হচ্ছে না তার, দেখেই মনে হচ্ছে একে অপরের পূর্ব পরিচিত। আরও ফিহাকে বলল, কি রে, তুই ওনার সাথে এইভাবে কথা বলছস কেন? অর্ণব আরুর দিকে তাকিয়ে বলল, তুমি জানো না ও আমার মামাতো বোন? আম্মুকে তোমার কথা ফিহাই বলেছে। আরও রাগী চোখে ফিহার দিকে তাকালো। ফিয়া চুপচাপ বসে আছে। আরও সবকিছু বুঝতে পেরে বলল, তুই তাহলে আমাদের জীবনটা নষ্ট করছিস?
জীবন নষ্ট কই করলাম, বরং তোদের জীবন সাজিয়ে দিয়েছি। দেখেছিস, একদিন আমাকে ধন্যবাদ দিবি তুই। আরও কিছুই বলল না, চুপ থাকলো। সে ফিয়ার সাথে কথা বলবে না। ফিয়া ব্যাপারটা বুঝতে পেরে বলল, তোর জন্য ফুসকা এনেছি, রাগ করে থাকলে দিব না। ফুসকার কথা শুনে আরুর রাগ পানি হয়ে গেল। সে মুচকি হেসে বলল, তোর সাথে রাগ করা যায় নাকি? আমি তো রাগ করিনি। আচ্ছা বস, আমি আন্টির কাছ থেকে নিয়ে আসি ফুসকাটা, বলেই নিচে চলে গেল। ফিয়ার সাথে ফিয়ার ভাই ফাহিমও এসেছে। সে চুপচাপ বসে আছে। আরুকে সে খুব পছন্দ করত, সবসময় বলতো আরুকে বিয়ে করবে। আরু এবার ফাহিমের দিকে তাকিয়ে বলো, তুমি চুপ করে আছো কেন ফাহিম? তুমি তো এমনিতেই খুব কথা বলো। ফাহিম মন খারাপ করে বলো, আমার মন খারাপ কেন? প্রথমত তুমি পায়ে ব্যথা পেয়েছো, দ্বিতীয়ত তুমি আমাকে রেখে কচু শাক ভাইকে বিয়ে করেছো। আরো অবাক হয়ে বলো, কচু শাক ভাইয়াটা আবার কে? ফাহিম একবার অর্ণবের দিকে তাকিয়ে ভেংচি কেটে পড়ল। অর্ণব ভাইয়া? ওকে আমি কচু শাক ভাইয়া ডাকি, কারণ আমি কচু শাক যেমন অপছন্দ করি, তেমনি ওর কথাগুলো অপছন্দ করি। সবসময় খালি পড়াশোনার কথা বলে। মাত্র ক্লাসে 2-তে উঠেছি। তুমি বলো, এখন এত পড়াশোনা ভালো লাগে না করা যায়? অর্ণব বেশ বিব্রত হলো। আরও বলল, কিন্তু পড়াশোনা তো তোমার করতে হবে, তাই না? পড়াশোনা করলে তুমি আমাকে বিয়ে করবে? অর্ণব এবার বলে উঠল, ওর বিয়ে হয়ে গেছে। ফাহিম পুনরায় ভেংচি কেটে বলে উঠল, জানি তোমার সাথে হয়েছে, তবে এটাও জানি তোমাকে ও পছন্দ করে না। কচু শাক এমনিতেই সবাই পছন্দ করে না। আর হ্যাঁ শোনো, আমি ওকেই বিয়ে করব। অর্ণব ফাহিমকে রাগানোর জন্য বলল, আমার বউকে আমি কারোর কাছে দিব না। তুমি বললেই হলো ও আমাকেই বিয়ে করবে। যাও, তোমাকেই বিয়ে করব। অর্ণব আরোর মুখোমুখি হয়ে বসে বলল, তুমি সত্যি আমাকে ছেড়ে ওকে বিয়ে করবে? আরও উত্তর দেওয়ার আগে ফিয়া ফুসকা নিয়ে রুমে প্রবেশ করলো। অতঃপর সবাই কথা বলা বাদ দিয়ে খাওয়া শুরু করলো। অর্ণবকে ফিয়া কয়েকবার বলেছিল খাওয়ার জন্য, কিন্তু সে এইসব খাবার নাকি খাবে না। খাওয়া শেষে আরও কাঁদো কাঁদো গলায় বলল, দোস্ত, 2 সপ্তাহ আমি বের হতে পারবো না। চিন্তা করিস না, 2 সপ্তাহ পর ভাইয়া তোকে ঘুরতে নিয়ে যাবে। তারপর পরপর অর্ণবের দিকে তাকিয়ে বলল, কি বলো ভাইয়া, নিয়ে যাবে তো? আচ্ছা, নিয়ে যাব। কথা শেষ হতেই অর্ণবের কাছে কলেজ থেকে ফোন আসলো। সে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল কলেজে। কেটে গেল 2 সপ্তাহ। এতদিন অর্ণব সময় পেলেই আরুকে দেখতে গিয়েছে। মাঝে মাঝে কয়েক রাত থেকেছিল আরুদের বাসায়। আরুর বাবা বিজনেসের কাজে দেশের বাহিরে গিয়েছিল, সেই জন্যই অর্ণবের যেতে হয়েছে। অবশেষে অর্ণব তার কথা রেখেছে, ঘুরতে নিয়ে এসেছে আরুকে। সাথে অবশ্য ফিহাও আছে। তারা দুজন ছবি তুলছে। ছবি তোলার মাঝখানে ফিয়ার নজর গেল একটা ছেলের ওপর। সে আরুকে বলল, দোস্ত দেখ, এটা তোর আশিক, মানে আমাদের সিনিয়র ভাই না? আরও ফট করে সেই দিকে তাকালো। দেখলো তাদের কলেজের সিনিয়র ভাইয়া সাইমন দাঁড়িয়ে আছে। ছেলেটি আরুকে খুব পছন্দ করে, কয়েকবার প্রপোজও করেছেন। আরও জানতো সাইমন তাকে পছন্দ করে, কিন্তু তার মনে কখনো সাইমনের প্রতি কোনো রকম আকর্ষণ ছিল না। সে সবসময় জানতো যে অর্ণবই তার জীবনের সঠিক মানুষ। ফিহা, আমি জানি সাইমন ভালো ছেলে, কিন্তু আমি কখনো ওনার মতো কাউকে ভাবিনি। আরও বলল, তাহলে কি সাইমনকে এড়িয়ে যাবে? হ্যাঁ, আমি ওনার জন্য সব কিছু করতে প্রস্তুত। আমি এত বছর সিঙ্গেল ছিলাম শুধু ওর জন্য। ফিহা হাসলো, তোর সিদ্ধান্ত পরিষ্কার। সাইমনের দিকে মনোযোগ না দিয়ে তোর সম্পর্কটা শক্তিশালী করতে হবে। আরও জানালো, তার হৃদয় পুরোপুরি অর্ণবের জন্যই। সাইমনের প্রতি তার কোনো অনুভূতি নেই। সে শুধু অর্ণবের সঙ্গেই খুশি থাকতে চায়। পেছন থেকে অর্ণব সব শুনে মুচকি হাসলো এবং কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে গেল। কেটে গেল আরও কিছু মাস। আরুর মায়ের অপারেশনের দিন ঘনিয়ে আসছে, আর আরুর এক্সামও বেশি দেরি নেই। আরু যেহেতু যেতে পারবে না, তাই আরুকে বাসায় রেখে যাবেন সিদ্ধান্ত নিয়েছে মাহবুবা খানম। আরুকে অনেকবার বলেছিল ফুপুর বাড়িতে থাকতে, কিন্তু সে যাবে না, কারণ তার ফুফাতো ভাই তাকে পছন্দ করে। ব্যাপারটা ভালো লাগে না তার। কলেজ থেকে ফিরেছে আরও। আজ কোনো রিক্সাও পাওয়া যাচ্ছে না। ফিয়াও আজকে আগে আগে চলে গিয়েছে।
অবশেষে 1 ঘন্টা অপেক্ষা করার পর আরও রিক্সা পেল। রিক্সা কিছু দূর যেতেই আরও দেখল অর্ণব রাস্তার এক পাশে হাঁটছে। আরও রিক্সা থামিয়ে জিজ্ঞাসা করলো, আপনি কেন এত রোদের মধ্যে হাঁটছেন স্যার? গাড়ি কোথায়? অর্ণব বলে উঠল, গাড়ি সকালে নষ্ট হয়ে গিয়েছে, কোনো রিক্সা বা সিএনজি পাচ্ছিলাম না, তাই হেঁটেই যাচ্ছি। আচ্ছা, আপনি আমার রিক্সায় আসুন। অর্ণব একটু অস্বস্তিতে পড়ল, কিন্তু সম্মতি দিয়ে বসলো। আর কোনো উপায় নেই, তারও হাঁটতে খুব কষ্ট হচ্ছে। রিকশায় বসে তারা দুজন কিছুক্ষণ নীরবতার মধ্যে কাটলো। কেমন চলছে? ঠিক আছে, কিন্তু মার অপারেশন নিয়ে চিন্তা হচ্ছে। অর্ণব মাথা নেড়ে বলল, সঠিকভাবে যত্ন নাও, তুমি জানো তো সবকিছু ভালো হবে। আরুর মনেও অর্ণবের কথায় কিছুটা আশ্বাস এলো, কিন্তু সম্পর্কের মাঝে এখনো দূরত্ব ছিল। সাইমন কি করছে? অর্ণব জানতে চাইল। আরও কিছুটা বিরক্ত হয়ে বলল, তিনি তো সবসময় আমাকে দৃষ্টি দিয়ে অনুসরণ করেন, কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি না। ভালো করেছো, তুমি যেখানে সুখী সেখানেই থাকো। রিক্সা থামার পর আরও নেমে বলল, ধন্যবাদ স্যার। অর্ণব উত্তর দিল, তোমার জন্য কিছুই না। আরও ভেতরে একটি স্বস্তি অনুভব করলো। তবে অর্ণবের সাথে সম্পর্কটা আগের মতোই ছিল। তবে ফিয়ার থেকে সাইমনের কথা জেনেছে অর্ণব, আর প্রতিদিনই তাদের কথা হয়। আরও অর্ণবের দিকে তাকিয়ে বলল, বাসায় চলুন, মা রাগ করবে। এই বাড়ির জামাই বাড়ির দরজার সামনে থেকে চলে যেতে পারে না। বউ যখন বলেছে তখন যেতেই হবে। আর আন্টির সাথে দেখা করে আসি, চলো। রিক্সা থেকে নেমে আরও মুচকি হাসলো, আপনার জন্য এটা সুবিধাজনক হলো স্যার। তবে আমি এখানে আসতে পেরে খুশি, তোমার মায়ের সাথে দেখা করতে চাইছিলাম। এত কথার মাঝে আরুর মা এসে বলল, অর্ণব, তোমার আশা খুব ভালো হয়েছে, চলো চা খাও। জি আন্টি, অর্ণব আন্তরিকতা দেখিয়ে বলল। চা খেতে খেতে মা কিছু কথা বলছিলেন, আর আরু আর অর্ণব একে অপরের চোখাচোখি দেখছিল। মায়ের কথা শুনে অর্ণব বলল, আমার মেয়ে, আপনার মেয়ে খুবই যত্নশীল। আরও মৃদু হাসলো, আমার মায়ের কথায় আপনি ভালো করেই জানতে পারবেন। ঠিক আছে, আমি তো এখন সঠিকভাবে তোমার সম্পর্কে জানি না। আরও বলে উঠল, আমার সম্পর্কে জানলেই তো আপনি জামাই হতে পারবেন, তাই না? অর্ণবের মুখে মুচকি হাসি ফুটে উঠল, ঠিক বলেছ, তবে আমরা ধীরে ধীরে এগোতে পারি। তবে এখন সময় নিতে হবে, ধীরে ধীরে সব কিছুই হবে। অর্ণব মাথা নেড়ে বলল, আমি অপেক্ষা করব। কিছুক্ষণ পর মাহবুবা খানম এসে বলেন, তোমরা দুজন একটু সময় কাটাও, আমি একটু কাজ করে আসি। আরু এবং অর্ণব বাড়ির বারান্দায় বসে কিছুক্ষণ নীরবতায় কাটালো। কিছুক্ষণ পর অর্ণব বলল, তুমি কি ভবিষ্যতে কি ভাবছো? আমার প্রথমে পরীক্ষা শেষ করতে হবে, তারপর দেখা যাবে। অর্ণব মাথা নেড়ে বলল, ঠিক আছে, কিন্তু তুমি জানো আমি সবসময় তোমার পাশে আছি। আরও মনে হলো অর্ণবের কথায় এক ধরনের নিরাপত্তা আছে। সে ধীরে ধীরে অর্ণবের প্রতি আরও আকৃষ্ট হয়ে পড়ছিল। এরই মধ্যে মাহবুবা খানম তাদেরকে ডাকলেন আর অর্ণবকে বললেন, দেখো বাবা, আমার অপারেশন হবে কিছুদিন পর। আরও যাবে না ইন্ডিয়াতে, কারণ ওর সামনেই এক্সাম। আমি চাইও না আমার সাথে ও যাক, তাই বলছি আমি যখন থাকবো না তখন তুমি একটু এসে এই অগোছালো মেয়েটাকে দেখে যেও। এটা শুনে অর্ণবের মুখে উজ্জ্বল হাসি ফুটে উঠল। আপনি চিন্তা করবেন না আন্টি, আমি সবসময় এখানেই থাকবো। আরুর মনে উচ্ছ্বাস, অর্ণবের এই প্রতিশ্রুতি তাকে নিরাপত্তা দিল। মাহবুবা খানম বলেন, এটা জানলে ভালো লাগলো গো, এটাই তো স্বামীর দায়িত্ব। অর্ণব বলে উঠল, আরুর জন্য আমার সব কিছু। আরুর চোখে কৃতজ্ঞতা, অর্ণবের পাশে থাকতে পেরে সে অভিভূত। তাদের মধ্যে অটুট সম্পর্কের ভিত্তি তৈরি হচ্ছিল। এভাবেই তাদের সম্পর্কের সূচনা হলো এবং অর্ণবের প্রতি আরুর অনুভূতি আরো গভীর হতে শুরু করলো। মাহবুবা খানমের অপারেশন ইন্ডিয়াতে হচ্ছে। আরু এবং অর্ণব দুজনেই যেতে পারবে না, তাই অর্ণব আরুকে সান্ত্বনা দিতে তাদের বাসায় এসেছে। আরও চিন্তায় ছিল কিভাবে মা একা থাকবে। অর্ণব শান্তভাবে বলল, আমরা ফোনে যোগাযোগ রাখবো, আপনি সবসময় খবর দিবেন। আরও বলল, কিন্তু মার অসুস্থতার খবর জানি না তো। অর্ণব তার হাত ধরে বলল, তুমি শক্ত থাকো,
একবার অপারেশন হয়ে গেলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। অপারেশনের দিন আরোর মন অস্থির ছিল। সে বারবার ফোনে খবর নিচ্ছিল। শেষে ডাক্তার ফোন করে জানালেন অপারেশন সফল হয়েছে। আরও অশ্রুসজল চোখে বলল, ধন্যবাদ ডাক্তার। অর্ণব বলে উঠল, এখন থেকে তোমার মা সুস্থ হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আরও অনুভব করলো অর্ণবের সমর্থন তার জন্য কতটা জরুরি। তাদের সম্পর্ক তখন আরো গভীর হয়ে উঠেছিল। যদিও দূরে থাকলেও মাহবুবা খানমের অপারেশনের পর ওনাকে আরো কয়েকদিন হসপিটালে রাখা হবে। আজ ফিহা ও আরো কলেজ শেষ করে বাইরে বেরিয়েছে। আরোর মায়ের জন্য মন খারাপ দেখে ফিহা বলল, দোস্ত আমরা ফুচকা খাই, চল যাওয়া যাক। এবং আরু ও ফিহা ফুচকা স্টলে গিয়ে ফুচকা খাওয়া শুরু করলো। তবে ফুচকাটা ছিল অসম্ভব রকমের ঝাল, অনেক নাগা মরিচ দেওয়া হয়েছে ওইখানে। আরু ফিহাকে বলল, দোস্ত অনেক ঝাল, আমার জিভ জ্বলে যাচ্ছে। ফিহার চোখে পানি মুছে বলল, আমারও দেখ কিভাবে চোখে পানি এসে গেছে। দোস্ত আমার পানি চাই। ঠিক তখনই পেছন থেকে একটা ছোট ছেলে দুইটা আইসক্রিম এনে দিয়ে বলল, নিন ম্যাডাম, এইগুলো আপনাদের জন্য। ফিহা অবাক হয়ে বলল, আমাদের জন্য? কে দিয়েছে? উনি আমাকে বলেছে ওনার নাম অর্ণব। অর্ণব নামটা শুনেই ফিহা ফট করে আইসক্রিমটা নিয়ে খাওয়া শুরু করলো। ফিহার দেখা দেখি আরও আইসক্রিমটা খাওয়া শুরু করলো। দোস্ত ভাই তো পুরাই সুপার হিরো। অর্ণব ভাই সবসময় আমাদেরকে খেয়াল রাখে, ফিহা বললে আইসক্রিম খেতে খেতে। আরও মৃদু হাসলো, হ্যাঁ, কিন্তু আমি ভাবিনি যে সে এতটা ভাবনাপ্রবণ হবে। তোর জন্যই তো, সে তোর প্রতি কতটা যত্নশীল। আরও মাথা নেড়ে বলল, তবে আমি তো কখনো তার প্রতি তেমনভাবে কিছুই ভাবিনি। কিন্তু সে তো সবসময় তোর পাশে থাকে রে। আরও একটু চিন্তিত ভাবে বলল, মার অসুস্থতার কারণে আমি তার দিকে বেশি গুরুত্ব দিয়েছি। সে যাই হোক, তুই তো তোর সাথে সময় কাটাচ্ছিস। ফিহা আসলে ঠিকই বলেছে, ইদানিং অর্ণবের সাথে তার সময় কাটানো হয় বেশি। আর প্রায়ই অর্ণব আরুদের বাসায় যায়। আরও একটু দ্বিধায় বলল, হ্যাঁ সত্যি, তার সাথে থাকা বিশেষ ভালো লাগে। তাহলে কিছু ভাবছিস? হয়তো তোর মনে কিছু বদলাতে পারে। এখন সিদ্ধান্ত নেবার মতো কিছুই মনে হয়নি, তবে অর্ণবের প্রতি তার অনুভূতির গভীরতা বাড়ছিল। চল আমরা আরো বেশি ফুচকা খাই। আরও হেসে বলল, ঠিক আছে, তবে একটু কম ঝাল চাই। ফুচকা খেয়ে আরও ভাবছিল অর্ণবের প্রতি তার অনুভূতি কিভাবে বদলাবে। কিন্তু তার চিন্তায় একটাই কথা ছিল, এখন কিছু ভাবনার সময় নয়। ফুচকা খাওয়া শেষ করতেই ধরণীর বুকে নামলো ঝুম বৃষ্টি। আরু ও ফিহা বৃষ্টিতে ভিজতে লাগলো। বৃষ্টি দেখে আরু ও ফিহা খুশি হয়ে গেল। আরু এবং ফিহা বৃষ্টিতে দাঁড়িয়েছিল। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা আরু এবং ফিহাকে দেখে অর্ণব এগিয়ে আসলো। তাদের মুখের ভাব ছিল গম্ভীর। তোমরা বৃষ্টিতে ভিজে কি করছো? এটা ঠিক নয়। কিছু না ভাই, একটু মজা করছি। মজা করার দরকার নেই। তুমি যদি অসুস্থ হয়ে যাও কিভাবে হবে? আমরা তো ঠিক আছি। অর্ণবের চোখে কিছুটা উদ্বেগ দেখা গেল। ভিজে গেলে শরীর খারাপ হয়ে যেতে পারে। তোমার মার অসুস্থতার সময় এটা ঠিক নয়। কিন্তু কোনো কিন্তু নয়, চলো ফিরে যাই। ফিহা একটু চুপ হয়ে গেল। আরও অর্ণবের গম্ভীর আচরণে মন খারাপ করলো। কিন্তু সেই একই সময়ে অর্ণবের যত্ন নিয়ে সে কৃতজ্ঞতা অনুভব করলো। অর্ণব তাদের দিকে নজর রেখে বলল, যাও, এভাবে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লাগবে। তারা দ্রুত হাঁটা শুরু করলো। অর্ণবের গম্ভীর প্রকৃতি তাদের জন্য একটু উদ্বেগের কারণ হলেও তার নিরাপত্তার অনুভূতি আরু এবং ফিহার মনে স্বস্তি এনে দিয়েছিল। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকা আরু এবং ফিহাকে দেখে অর্ণব এগিয়ে আসলো। তাদের মুখের ভাব ছিল গম্ভীর। তারা দ্রুত হাঁটা শুরু করলো। অর্ণবের গম্ভীর প্রকৃতি তাদের জন্য একটু উদ্বেগের কারণ হলেও তার নিরাপত্তা অনুভূতি আরু এবং ফিহার মনে স্বস্তি এনে দিল। অর্ণব আরুর জামাই, এ কথা ভেবে আরুর মনে এক অদ্ভুত অনুভূতি হলো। তিনি সবসময় যত্নশীল, কিন্তু আজকের মতো এত গম্ভীর তো আগে কখনো হননি। ফিহা ঠোঁট ফুলিয়ে বলল, অর্ণব ভাই, তুমি তো আমাদের একটু মজা করতে দাওই না। অর্ণবের মুখে সামান্য হাসি এলো, তবে তার উদ্বেগ পুরোপুরি চলে যায়নি। মজা করতে করতে অসুস্থ হয়ে গেলে
পরে আফসোস করতে হবে। আরও একটু অস্বস্তি বোধ করলো। ঠিক আছে, আমরা আর ভিজবো না, চল ফিরে যাই। অর্ণব তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর বলল, এটা ভালো হবে, আরশির মার কথা ভাবো। ফিয়া আরুর হাত ধরল, চল আমরা একসাথে যাব, তোর জামাই তো সব সময় আমাদের সুরক্ষিত রাখে। আরও মনে মনে অর্ণবের যত্নের জন্য কৃতজ্ঞতা অনুভব করলো। সে জানতো অর্ণব যতই গম্ভীর হোক না কেন, তার ভালোবাসা ও যত্ন সব সময় তাদের সাথে থাকবে। কলেজ থেকে বাসায় ফিরে আরও ছাদে এসে ইচ্ছা মতো বৃষ্টিতে ভিজেছে। তখন অর্ণবের জন্য পারেনি, তবে তার সত্যি বৃষ্টিতে ভিজতেই ইচ্ছে করছিল তখন। তাই বাসায় এসে সে বৃষ্টিতে ভেজা শুরু করেছে। বৃষ্টিতে কিছুক্ষণ ভেজার পর ওয়াশরুমে গিয়ে একেবারে শাওয়ার নিয়ে বেরিয়েছে আরও। ভেজা কাপড়গুলো বেলকুনিতে মেলে দিয়ে রুমে আসলো সে। ততক্ষণে কাজের বুয়া এসে খাবার দিয়ে গিয়েছে তাকে। আরও ভালোভাবে হাত পরিষ্কার করে খাবার খাওয়া শুরু করলো। খাবার খাওয়া শেষ হতেই আরুর হয়ে গেল হাসি আসা। পরপর শুধু হাসি দিচ্ছে সে, মনে হয় জ্বর আসবে। এদিকে কাজের বুয়াও তাকে খাবার দিয়ে চলে গিয়েছে। আশা খাতুনও আরুর মায়ের কাছে। এদিকে হাসি দিতে দিতে অবস্থা খারাপ তার। অর্ণবের কথা শোনা উচিত ছিল তার। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। এবার আরও শীত লাগছে, বুঝতে পারল তার সত্যি জ্বর আসছে। সে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ল। খানিক বাদে ফিহা ফোন করলো তাকে। ফোন রিসিভ করতেই ফিয়া বলল, আমি জানি তুই বৃষ্টিতে ভিজেছিস। তুই কিভাবে জানিস? কারণ যতবার বৃষ্টি আসে তুই ততবারই ভিজিস। আরও অসহায় কণ্ঠে বলল, হ্যাঁ রে, এখন ভিজে অবস্থা খারাপ, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছি। ফিয়া উত্তেজিত হয়ে বলল, কি বলিস, ভাইয়াকে যেতে বলবো? না, দরকার নেই, উনি উল্টো আমাকে বকা দিবে। আর দোস্ত শোন, আমার ভালো লাগছে না, পরে কথা বলবো, বলেই আরও ফোনটা কেটে দিল। এদিকে ফিয়া টেনশন করতে লাগলো আরুর জন্য। মেয়েটা বাসায় একা, তার উপরে আবার জ্বর। সে ভাবলো অর্ণবকে একবার বলবে, তবে আরও বারণ করায় আর বলল না। বারবার আরুকে ফোন দিচ্ছে অর্ণব, কিন্তু আরও একবারও ফোন ধরল না। টেনশন হচ্ছে ছেলেটার বইয়ের জন্য। অর্ণব ভাবল ফিহার থেকে জিজ্ঞেস করবে আরুর কথা। যেহেতু তারা দুজন সব সময় কথা বলে, তাই হয়তো ফিহা কিছু জানতে পারে ভেবেই ফিহার নাম্বার ডায়াল করলো অর্ণব। কয়েকবার রিং হতেই রিসিভ করলো ফিহা। সাথে সাথেই অর্ণব বলল, এই ফিহু, আরুর সাথে কথা হয়েছে তোর? হ্যাঁ হয়েছে তো, কিন্তু কেন? অনেকক্ষণ ধরে ফোন দিচ্ছি, রিসিভ করছে না। ভাইয়া, আমার মনে হয় তোমার ওদের বাসায় যাওয়া উচিত। কিন্তু কেন? আসলে তোমার বউ কলেজ থেকে বাসায় ফিরে বৃষ্টিতে ভিজেছে, জ্বর আসছে বলেছিল। অর্ণব বিরক্ত হয়ে বলল, তো তুই এটা আগে বলবি না? আমি এখনই যাচ্ছি। ভাইয়া, আমিও যাব। দরকার নেই, আমার বউ আমি দেখে নিব, বলেই মাকে জানিয়ে বেরিয়ে গেল অর্ণব। এদিকে আরু ফিহার সাথে কথা বলার পর ঘুমিয়েছে। একটু আগেই তার ঘুম ভাঙল। জ্বরের কারণে আরুর শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। নিজের শরীরের এমন কম্পন দেখে ভয় পেয়ে গেল আরু। সেই সাথে মনে হচ্ছে কোনো শীতের কাপড় পরা ছাড়াই স্নো পরে এমন কোনো জায়গায় চলে গিয়েছে সে। আরও উঠতে চাইলো, কিন্তু পারল না। আবারও শুয়ে পড়ল সে। এমন সময় রুমে এসে উপস্থিত অর্ণব। অর্ণবের এই বাসার চাবি থাকায় ঢুকতে কোনো সমস্যা হয়নি। অর্ণব আরুর দিকে তাকালো। আরুর শরীরের অস্বাভাবিক কম্পন দেখে ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি করে আরুর পাশে বসে আরুর কপাল স্পর্শ করতেই আঁতকে উঠল সে। আরুর শরীরের তাপমাত্রা অনেক বেশি। অর্ণব তড়িঘড়ি করে ফোনটা বের করে ডাক্তারকে আসতে বলল এবং আরুর গাল আলতো করে স্পর্শ করে সফট কণ্ঠে বলল, আরুষি, বেশি খারাপ লাগছে তোমার? আরও অস্পষ্ট স্বরে বলল, ঠান্ডা লাগছে। আলমারিতে আরও কাঁথা আছে, বের করে দিন। চাবি বালিশের নিচে, বলেই আরও চোখটা বন্ধ করে ফেলল। আরুর কথা মতো অর্ণব চাবি নিয়ে আলমারি থেকে একটা মোটা কাঁথা বের করে আরুর গায়ে শরীরের উপরে দিল, কিন্তু আরুর শরীরের কম্পন একটুও কমলো না। এর মধ্যেই ডাক্তার ফোন দিল, সে বাড়ির সামনে এসেছে। অর্ণব গিয়ে ডাক্তারকে ভেতরে নিয়ে আসলো। এরপর ডাক্তার আরুকে দেখে কিছু ঔষধ লিখে দিয়ে বলল, আপাতত এই ঔষধগুলো খাওয়ান। আর আপনি তো ওনার হাজবেন্ড, তাই বলছি ওনার শরীরের উষ্ণতা প্রয়োজন।
আশা করি বুঝতে পেরেছেন। বলে ডাক্তার চলে গেল এবং অর্ণব নিচে গিয়ে বাড়ির দারোয়ানকে দিয়ে আরুর জন্য ঔষধ আনলো। এবার অর্ণব আরুকে তুলে আধশোয়া করে বসিয়ে দিল এবং কিচেনে গিয়ে স্যুপ রান্না করে এনে আরুকে খাইয়ে দিল ধীরে ধীরে। এর মধ্যেই দারোয়ান ঔষধ নিয়ে আসলো। অর্ণব এক এক করে সব ঔষধ খাইয়ে দিল। খাওয়া শেষে অর্ণব বাটিটা এক পাশে রেখে আলতো করে আরুকে জড়িয়ে ধরল। জড়িয়ে ধরার সময় তার হার্ট খুব জোরে জোরে লাফাচ্ছে। এই প্রথম কোনো মেয়েকে সে জড়িয়ে ধরল, তাও আবার নিজের বিবাহিত স্ত্রীকে। আরু অর্ণবের বুকের মধ্যে মাথা রেখে চোখ বুজল। আপাতত দিন দুনিয়ার খবর নেই তার। উষ্ণতা পেয়ে আরু অর্ণবের সাথে লেপ্টে রয়েছে। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে আরুর শরীরের কম্পন কমল এবং অর্ণব আরুকে ঠিক মতো শুইয়ে দিয়ে কিচেনে গেল। রাতের খাবার বোয়া রেঁধে দিয়ে গিয়েছে কিনা দেখতে, না হয় অর্ডার দিতে হবে তার। কিচেনে গিয়ে অর্ণব দেখলো খাবার রান্না করা আছে। অর্ণব খাবারগুলো গরম করে সময় দেখে নিল। রাত 10টা বাজে, খাওয়ার সময় হয়েছে। অর্ণব আরুর জন্য প্লেটে খাবার বেড়ে রুমের দিকে গেল। রুমে গিয়ে প্লেটটা সাইড টেবিলে রেখে আরুর দিকে তাকালো। মেয়েটা বাচ্চাদের মতো করে ঠোঁট ফুলিয়ে ঘুমিয়ে আছে। দেখতে কিউট লাগছে তার। অর্ণব এগিয়ে আরুর কপাল স্পর্শ করলো। জ্বর একটু কমেছে। অর্ণব আরুর গাল আলতো করে স্পর্শ করে বলল, আরুষি ওঠো, খাবার খেতে হবে। আরু ঘুমের মধ্যেই নাক মুখ কুচকে বলল, আমি ঘুমাবো, এখন খাবো না। অর্ণব আরুর হাত ধরে টেনে তুলে বলল, তোমার ঔষধ খাওয়া লাগবে না। আরু এবার বিরক্ত হয়ে বলল, একটু পরে খেলে কি হবে। অর্ণব কথা বাড়ালো না, আরুকে খাইয়ে দিতে লাগলো। আরুকে খাইয়ে দিয়ে মুখ মুছিয়ে দিয়ে বলল, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আরু উঠতে চাইলো কিন্তু পারল না। তার শরীর সায় দিচ্ছে না, দুর্বল লাগছে তার। আরু ঠোঁট ফুলিয়ে বলল, উঠতে পারছি না। অর্ণব এবার আরুকে কোলে তুলে ওয়াশরুমে গিয়ে নামিয়ে দিল। বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আপনি গিয়ে খেয়ে নিন। আর আজকে বাসায় যাবেন না, আমার ভয় লাগে। যাব না, তবে আর কখনোই বৃষ্টিতে ভিজবা না। বলেই অর্ণব বেরিয়ে গেল এবং নিজে খেয়ে নিল। আর খাওয়া শেষ করে অর্ণব আরুকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে নিজেও শুয়ে পড়ল। কিন্তু মধ্যরাতে পুনরায় গা কাঁপিয়ে আরুর জ্বর উঠল। অর্ণব কোনো উপায় না পেয়ে আরুকে নিয়ে হসপিটালে ছুটল। টানা 3 দিন আরু হসপিটালে ছিল। অর্ণব এই 3 দিন ঠিকমতো খাওয়া দাওয়া ঘুম কোনো কিছুই করতে পারেনি। আরুর সাথে সাথে সব সময় অর্ণব আর অর্ণবের মা ফিয়াও ছিল। আরু বিষয়টা অর্ণব আরুর বাবা মাকে জানায়নি। আরুর ফুপু এসেছিল কয়েকবার আরুকে দেখতে। আজ আরুকে ডিসচার্জ দিবে হসপিটাল থেকে। আরুর ফুপু রোকেয়া বলল, আরুকে আমার সাথে দিয়ে দাও অর্ণব, আমি ওর খেয়াল রাখবো। আরু অর্ণবের দিকে অসহায় চোখে তাকালো, যার অর্থ সে যেতে চায় না, কারণ আরুর ফুফাতো ভাই রাফি তাকে পছন্দ করে। এইটা আরুর ভালো লাগে না। অর্ণব মুচকি হেসে রোকেয়া বেগমকে বলল, না ফুপু, যেটার দরকার নেই। আর আরু ওর বাসায় থাকবে, কোথাও যাবে না। আর টেনশন করবেন না ফুপু, আমি আছি তো। আচ্ছা, তাহলে আমার ভাইয়ের মেয়েকে দেখে রেখো। বলেই রোকেয়া বেগম আরুকে জড়িয়ে ধরে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু তখনও রাফি যায়নি। সে মায়ের সাথে এসেছিল আরুকে দেখতে। মা বিদায় নিয়ে চলে যেতেই রাফি আরুর উদ্দেশ্যে বলল, আরু চল না আমাদের বাসায়, মামি আসতে এখন অনেক দেরি আছে, তুই আম্মুর সাথে থাকবি। আরু অর্ণবকে দেখিয়ে দিয়ে মুচকি হেসে বলল, উনি আছেন না, উনি দেখবেন। অতঃপর রাফি মুখ গোমড়া করে চলে গেল। আরুর মা আগামীকাল বাসায় আসবে। আরু হাসপাতাল থেকে আসার সময় অর্ণব আরুর সাথেই ছিল, শুধু কলেজে যেত সে। কোচিং সেন্টারে পড়ানোর জন্য যেত না। আগামীকাল মাহবুবা খানম আসবেন, তাই আরুর মায়ের রুম এবং বাসার সব কিছু গুছিয়ে রাখছে। সাথে অর্ণবও সাহায্য করছে। আরু এখন নিজের রুম ঠিকভাবে গুছিয়ে নিচ্ছে। এক পর্যায়ে আরু ক্লান্ত হয়ে অর্ণবের পাশে ধপ করেই বসে পড়ল। অর্ণব রাগ দেখিয়ে বলল, বলেছিলাম না এইসব কাজ না করতে। তুমি বেশি দিন হয়নি হসপিটাল থেকে এসেছো, এসে কাজ শুরু করে দিয়েছো। আরু ঠোঁট ফুলিয়ে বলল,
আমি হসপিটালে ছিলাম, কিন্তু আম্মু জানে না। ফুপুকেও বলতে বারণ করেছি। এখন আম্মু এসে যদি দেখে আমি বাড়ি অগোছালো করে রেখেছি, তখন আম্মু আমাকে বকা দিবে। আমি তো বলেছিলাম কাজের লোক দিয়ে পরিষ্কার করব, তুমি তো করতেই দিলা না। আরে বাদ দেন তো, শুধু শুধু টাকা খরচ, তাই বলে তুমি কষ্ট করবা? আরও হেসে বলো, বাদ দেন, আমি গোসল করে আসি। বলেই সে কাপড় নিয়ে বাথরুমে চলে গেল। অবশেষে আজ নিজ ঘরে প্রবেশ করলেন মাহবুবা খানম। বাসায় অর্ণব ও অর্ণবের মা ফিহা আরু আছে। তাদের সবাইকে একসাথে দেখে মন ভালো হয়ে গেল। তিনি হাত বাড়িয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। আরুও মাকে জড়িয়ে ধরলো, বলল, তোমাকে খুব মিস করেছি আম্মু। মাহবুবা খানম হেসে বলেন, আমিও। অর্ণব এই পর্যায়ে আরুর উদ্দেশ্যে বলল, হয়েছে, এবার আন্টিকে রেস্ট নিতে দাও, অনেক দূর থেকে এসেছেন ওনারা। আশা খাতুন অর্ণবকে বলল, আমার নাতনির অযত্ন করনি তো শেহজাদা? অর্ণব আরুর দিকে তাকিয়ে বলল, সেটা আপনার নাতনিকেই জিজ্ঞাসা করুন। আশা খাতুন আরুকে কিছু বলতে যাবে, তার আগেই আরু বলল, দাদু, অনেক দূর থেকে আসছো, এখন তোমরা রুমে যাও। বলেই ঠেলে ঠুলে তাদেরকে রুমে পাঠিয়ে দিল আরু। কলেজের গেটের সামনে ফিহার জন্য অপেক্ষা করছে আরু। বেশ কিছুক্ষণ পর ফিয়া আসলো। অতঃপর দুজনে মিলে ক্লাসরুমে গেল। আজ প্রথম ক্লাস অর্ণবের। আরু প্রথম ক্লাস করতে চাইছে না। বিয়ের পর অর্ণবের ক্লাস করতে লজ্জা লাগে তার, কিন্তু ফিহা টেনে টুনে ক্লাসে নিয়ে গেল। আরু ও ফিহার ক্লাসের রুমে ঢুকতেই অর্ণব ঢুকল। বরাবরের মতোই আরু ও ফিহা পেছনের সিটে বসলো। আজ অর্ণব কালো রঙের পাঞ্জাবি পরে এসেছে। সবাই অর্ণবের ওপরে ক্রাশ খেলো, সাথে আরুও। অর্ণবকে কখনো পাঞ্জাবিতে দেখেনি সে, এবং কলেজে তো অর্ণব কখনো পাঞ্জাবি পরে আসে না। ফিহা আরুর দিকে তাকিয়ে বলল, দোস্ত, তোর জামাইকে সুন্দর লাগছে। আর দেখ, আমাদের সামনের টেবিলে বসা মোনা তোর জামাইয়ের দিকে কিভাবে তাকিয়ে আছে। আরও দাঁতে দাঁত চেপে বলো, তা তো দেখতেই পাচ্ছি। আচ্ছা দোস্ত, দেখেছস গতকাল রাতে ভাইয়া ফেসবুকে রিলেশনশিপের স্ট্যাটাসে ম্যারিড দিয়ে দিয়েছে। আরও অবাক হয়ে বলো, কি বলিস? আমি তো দেখিনি। ফিয়া কিছু বলতে যাবে, তার আগেই চোখ পড়ল অর্ণবের ওপর। অর্ণব তাদের দিকে তাকিয়ে আছে। অর্ণব এগিয়ে এসে তাদের দুজনকে দাঁড় করালো এবং বলল, বলুন, ক্লাসে কি কথা বলছিলেন আপনারা? আরও চুপ করে আছে। ফিহা মুচকি হেসে বলল, কিছু না স্যার, আরও বলছিল আজকে আপনাকে খুব সুন্দর লাগছে। ফিহার কথা শুনে আরও অবাক চোখে তাকালো। অর্ণব ব্যাপারটা বুঝতে পেরে বলল, বসুন, আর কথা বলবেন না। আরু ও ফিহা বসতেই মোনা দাঁতে দাঁত চেপে বলল, শকুনের নজর পড়েছে স্যারের ওপর। আরু ও ফিহা কথাটা শুনল। ফিহা কিছু কিছু বলতে চাইলে আরু থামিয়ে দিল। অর্ণব ক্লাস শেষ করে চলে যাওয়ার সময় ফিহা দাঁড়িয়ে বলল, স্যার, আপনার সাথে আমার কিছু কথা ছিল। জি বলুন। এখানে স্যার, পার্সোনালি। অর্ণব ভাবলো হয়তো পড়াশোনার বিষয়ে কথা বলবে, তাই সে বলল, আচ্ছা, আমার রুমে দেখা করেন। বলেই অর্ণব চলে গেল। মোনার মুখে অদ্ভুত হাসি দেখা গেল। ব্যাপারটা ফিহার সন্দেহ লাগলো, কারণ সে জানে মোনা কেমন মেয়ে। মোনা অর্ণবের রুমে ঢুকতেই ফিয়া আরুকে সহ টানতে টানতে অর্ণবের রুমের বাইরে নিয়ে আসলো এবং আড়ি পেতে শুনতে লাগলো। মোনা রুমে ঢুকে অর্ণবকে বলল, আপনি বিয়ে করেছেন স্যার? হ্যাঁ। কিন্তু কেন স্যার? আমি তো আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ধোঁকা দিলেন। অর্ণব চমকে তাকালো। স্যারকে নাকি বলছে ভালোবাসে, তার উপরে সে বিবাহিত। অর্ণব দাঁড়িয়ে ফিল্টার থেকে পানি নিতে নিতে বলল, কিন্তু আমি তো বিবাহিত, এসব বাদ দেন। অর্ণবের কথা শেষ হতেই মোনা অর্ণবকে জড়িয়ে ধরল, বলল, স্যার প্লিজ, আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিন। অর্ণব মোনাকে ছাড়িয়ে নিয়ে মোনার গালে থাপ্পড় মেরে রাগী গলায় বলল, কি শুরু করেছেন কি? আপনি ভাবছেন আপনি আমাকে জড়িয়ে ধরে বললে আমি আপনার ওয়াইফকে ছেড়ে দিব? আপনি চাইলে আমাকে আপনার বিছানায়ও নিয়ে যেতে পারেন, তারপরেও আপনি আমার কাছে চলে আসুন। ব্যাস। কথাটা শুনে ফিয়া আর সহ্য করতে পারল না। সে ভেতরে ঢুকে মোনার চুলটা টেনে ধরে কয়েকটা থাপ্পড় মারল। অন্যদিকে আরও চুপচাপ দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার এই সব কিছু অন্যরকম লাগছে। চোখ দিয়ে অযথা পানি পড়ছে। বারবার মোনার বলা কথাগুলো কানে বাজছে। আরু
চোখ তুলে তাকাতেই অর্ণবের সাথে চোখাচোখি হলো। সে আর সহ্য করতে পারল না, দৌড়ে বেরিয়ে গেল। সাথে সাথেই অর্ণবও পিছু পিছু দৌড়ে গেল। দৌড়াতে দৌড়াতে আরু রাস্তায় চলে এসেছে। আরুর সেই দিকে খেয়াল নেই। অন্যদিকে একটা ট্রাক আসছে আরুর দিকে। ট্রাকটা এসে আরুকে ধাক্কা দিতে যাবে, তার আগেই অর্ণব ধাক্কা মেরে আরুকে সরিয়ে দিল এবং নিজে গাড়ির নিচে পড়ল। আরু পিছু ফিরে তাকাতেই দেখলো অর্ণব রাস্তায় পড়ে আছে। কিছু মানুষ আসছে অর্ণবের কাছে। আরু তড়িঘড়ি করে উঠে দাঁড়াতেই পায়ে ব্যথা অনুভব করলো, কিন্তু তারপরেও সেই দিকে পাত্তা না দিয়েই দৌড়ে গেল অর্ণবের কাছে। অর্ণবের মাথা থেকে অঝরে রক্ত পড়ছে। আরু কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা হাতে অর্ণবের মাথাটা কোলে নিল এবং কাঁদতে কাঁদতে বলল, স্যার, কথা বলুন। স্যার, আমার দিকে তাকান। এই তো আমি আরশি, স্যার প্লিজ তাকান। অর্ণবের হুঁশ ছিল। স্ত্রীর কণ্ঠস্বর শুনে অস্পষ্ট স্বরে বলল, আমার উপরে রাগ করে থেকো না আরশি, ক্ষমা করে দিও আমায়। বলেই চোখ বুজে ফেলল অর্ণব। আরো চিৎকার করে অর্ণবের মাথাটা বুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, স্যার।